50% হয়ে গেছে, এবার কি হবে? সিরিয়াস কোয়েশ্চেন। না, এটা শেষ করতে অনেক টাকা খরচ হবে। আই এম শিওর এটা ইটস এ ভেরি ডিফিকাল্ট আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এগুলোকে অনুরূপ পরিমাণ টাকা খরচ করে ভেঙে ফেলা। আমি ব্যক্তিগতভাবে মানে এই জিনিসে মানে এটা ভেঙে ফেলার দুইটা কারণ। একটা হচ্ছে যে এর কোনো অর্থনৈতিক ব্যবহার নাই, অর্থনৈতিক কারণ নেই এই প্রকল্পগুলো। আর দুটো কারণ হচ্ছে যে এই ভেঙে ফেলার মাধ্যমে একটা ভবিষ্যৎ মানে একটা মেসেজ তৈরি করা যে আমরা ভেঙে ফেলতে পারি, ওটা দায় পরিশোধ করবো, কারণ দায় তো দিতেই হবে, আন্তর্জাতিক দায় পরিশোধ করতে হবে। কিন্তু যেগুলো প্রয়োজন নেই এমন সব জিনিস যা করা হয়েছে কল্পনার ভিতরেও আসে না। আমার ব্যক্তিগত আমার মত, এটা সরকারের মত, আমার ব্যক্তিগত মত হচ্ছে ভেঙে ফেলা। এট দ্য সেম টাইম এটার যে ডিভিডেন্ড মানে লভ্যাংশ, এটা নেওয়ার জন্য নিয়ামকটা কি, এটা আমাদেরকে একটু আইডেন্টিফাই করতে হবে। এবং আমার মনে হয় ডক্টর মাসুরি এর প্রেজেন্টেশন এন্ড প্যানেলিস্টের বক্তব্যের মধ্যে এটা সুন্দরভাবেই উঠে এসেছে। আমাদের অর্থনীতির যে মোটা দাগে আমি যেটা বুঝি যে সাইজ জিডিপি, এটা নিয়ে অবশ্য আমি খুবই কনফিউজ। ডক্টর মাসুরি ভালো বলতে পারবেন, আমি আসলে জানি না, টু বি ভেরি অনেস্ট। সাইজ অফ জিডিপি আই রিয়েলি ডোন্ট নো, সরি। অফিসিয়াল ইকোনমিস্টরা জানেন, আমি জানি না। অফিসিয়াল নাম্বারস আছে, বাট আই হ্যাভ ডিফিকাল্টিজ টু ওয়ার্ক উইথ দিস নাম্বারস। এট দ্য সেম টাইম আমার যদি অর্থনীতির মোটা দাগে আমি নিয়ামকগুলো দেখি, আমার কৃষি, আমার শিল্প এবং আমার সেবা মোটা দাগে যদি দেখি, এবং এটার এই সকল কিছুর প্রাইমারি এনেবলার হচ্ছে লজিস্টিক। এটাকে সমন্বিতভাবে এটার একটা অন্যতম নিয়ামক হচ্ছে লজিস্টিক। এর সাথে সাথে ইউটিলিটি, গ্যাস, বিদ্যুৎ, ইলেকট্রিসিটি এবং লেবার প্রোডাক্টিভিটি। এগুলোকে যদি আমরা কম্বাইন করি, আমরা যদি দেখি যে আমাদের দেশের স্থানীয় ভোগ্য পণ্যের বাজার বা আমাদের যে খাদ্য পণ্যের বাজার, সেটা $150 বিলিয়ন। আমাদের দেশে বাল্ক কার্গো আসে, সেটা সিমেন্ট, ক্লিংকার, ফার্টিলাইজার, ফুড গ্রেইন, প্রায় 10 কোটি টন। আমরা ডক্টর মাসুরিয়াজের কাছ থেকে জেনেছি যে আমাদের প্রায় 20% অফ জিডিপি ইজ লজিস্টিক। তো যদি আমরা $400 বিলিয়ন ধরি, which means about $80 বিলিয়ন। অফকোর্স এটাকে কোলাবোরেট করাইতে হবে যে আমাদের যে ক্যাশ আউটফ্লোটা হয় এবং এর একটা বৃহৎ অংশ বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। যেমন আমাদের যেটা এক্সটার্নাল ফ্রেট পেমেন্ট করি আমরা, আমাদের বা আমরা যেটা বিমান ভাড়া দিই, these are all part of logistic costs, of the infrastructural port costs and all these kind of things. দুঃখজনকভাবে ডক্টর রিয়াজ বলেছেন যে আমাদের লজিস্টিক কস্ট is one of the highest in the sense যে এমনকি উন্নত বিশ্বের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি দেশগুলোর থেকেও আমাদের লজিস্টিক কস্ট is highest. আমাদের এই মুহূর্তে 41 বিলিয়ন কিলোমিটার টন লজিস্টিক প্রয়োজন আছে। এবং ডক্টর রিয়াজের কথাকে যদি আমি সামারাইজ করি, তাহলে 2040 সালে এই জিনিসটা 9 গুণ বেড়ে 300 বিলিয়ন কিলোমিটার টনে রূপান্তরিত হবে। নাও আমরা যদি ঐতিহাসিক প্রেক্ষাপটটা একটু চিন্তা করি, আমাদের দেশের যেসব অঞ্চলগুলোর নাম গঞ্জ দিয়ে তৈরি, সেটা সিরাজগঞ্জ হোক, নারায়ণগঞ্জ হোক, মুন্সিগঞ্জ হোক, এরকম যত গঞ্জ দিয়ে তৈরি, these are all logistic hubs, এই জন্য আমরা এগুলোকে গঞ্জ বলেছি। এই লজিস্টিক হাবগুলো এবং পৃথিবীতে আমাদের মতো দেশ সম্ভবত আরেকটা আছে কিনা আমি জানি না, যার মধ্যে 200-র উপরে নদী আছে। আমাদের এই যে 17-18 কোটি জনসংখ্যার দেশ এবং আমাদের এই
জিডিপির নাম্বার, প্লাস আমাদের খাদ্যপণ্যের মূল্য, শিল্পপণ্যের মূল্য। এবং আমরা জানি যে আমরা যখন আমাদের এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পেতে গেলে আমাদের যে নিয়ামকগুলো দরকার, আমাদের কোনো খনিজ সম্পদ তেমন কিছু নাই, কিছুমাত্র গ্যাস আছে। এছাড়া খুব একটা খনিজ সম্পদের কথা আমি খুব একটা জানি না। সো বাট আমাদের একটা হিউজ ডেমোগ্রাফি আছে, which is very vibrant and very productive. So এটাকে যদি আমরা লেভারেজ করি, এটাকে যদি আমরা ব্যবহার করি, আমাদের লজিস্টিক ক্যাপাসিটি এবং আমাদের এই শ্রমশক্তির যে ব্যবহার, শ্রমের উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে এটাকে এই দুটোকে যদি আমরা রেজোনেট করাতে পারি, তাহলে আমি নিশ্চিত মনে করি যে আমাদের একটা অসম্ভব সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। আমাদের রাষ্ট্রীয় ব্যয় যে ম্যানিফেস্টেশনটা হয় আমাদের ন্যাশনাল ফিসক্যাল পলিসিতে, যেটা আমরা বাজেট হিসেবে সরলভাবে রাখি, এখানে আমাদের একটা পলিসির ম্যানিফেস্টেশন থাকে, আমাদের নীতির একটা ম্যানিফেস্টেশন থাকে। আমি নিশ্চিতভাবে মনে করি, যদিও এখানে অটোমোবাইলের কথা বলা হচ্ছে, এখানে গ্রিন ট্রান্সফরমেশনের কথা বলা হচ্ছে, আমার কাছে মনে হয় যে অটোমোবাইল ইজ এ ভেরি ভেরি স্মল পার্ট অফ দি এন্টায়ার ইকুয়েশনস, বাট ইটস অ্যান ইম্পর্টেন্ট পার্ট, বাট ভেরি স্মল। পার মান্থ বাংলাদেশ ব্যাংক সেল করতো, যার ফলে রিজার্ভ করেছে 750 মিলিয়ন অ্যাভারেজ মান্থলি সেলস ছিল। বাই নভেম্বর আমাদের থ্যাঙ্কস টু আওয়ার নিউ গভর্নর এটা $23 মিলিয়ন নেমে এসছে অ্যাভারেজ সেলস ডলার আমাদের রিজার্ভ থেকে। কারণ রিজার্ভ থেকে বিক্রির প্রয়োজন ছিল না, অগাস্টের আগে আননেসেসারি একটা বড় সেলস হতো টু বেনিফিট সাম অফ দ্য অলিগার্ক কন্ট্রোল ব্যাংক, সেই গভর্নেন্সটা ফেরত এসছে সেটা। কিন্তু তারপরেও আমরা তো এখনো পুরোপুরি নর্মাল জায়গায় যেতে পারিনি, এবং 2.5-3 বছর ধরে টাইট ছিল, যার ফলে সেখানে ইম্পোর্ট বাধাগ্রস্ত হচ্ছে। দ্বিতীয় হলো ট্যাক্স বার্ডেন ইজ ভেরি হাই অ্যান্ড কমপ্লেক্স। আপনি আমাদের পরে একটা স্লাইডে আমরা দেখবো, আমরা যদি অটোমোবাইল সেক্টরের নমিনাল প্রোটেকশন রেট as well as total tax incidence যদি দেখেন, one of the highest in the world। আর আরেকটা হলো যে এইটাকে প্রায় আপনার যে ডিউটি স্ট্রাকচার আছে, এখানে যদি সাপ্লিমেন্টারি এবং আদার রেগুলেটরি ডিউটিস দেখেন, ইট ইজ কোয়াইট প্রোটেকশনিস্ট ইন নেচার। এখন প্রশ্ন হলো, প্রোটেকশন দিয়ে যদি দেশের কোনো লাভ হয়, সেক্টর কোনো নতুন গ্রো করে, ভালো কথা, কিন্তু যদি না করে, দেন দিস প্রোটেকশনিস্ট রেজিম ইজ অ্যাডিং টু আওয়ার ওভারঅল ট্যারিফ রেজিম, এবং বিশ্বে বা রিজনে আমাদেরকে ক্লোজড ট্রেড পার্টনার হিসেবে পরিচিত করা। এবং এলডিসি গ্র্যাজুয়েশনের পরে একটা সময় কিন্তু আমাদেরকে এই ডিউটিগুলো রেশনালাইজ করে ফেলতে হবে, এলিমিনেট করতে হবে বেশিরভাগ জায়গায়। সুতরাং এখন থেকেই সেই জায়গাটায় নজর দিতে হবে। সিকেডি অ্যান্ড সিবিইউ টেকনিক্যাল টার্ম, সিকেডি যেগুলা বিভিন্ন আলাদা আলাদা নিয়ে এসে এখানে অ্যাসেম্বলিং করে, সিবিইউ পুরোটা একসাথে আসে, সেই জায়গায় হিউজ ট্যারিফ ডিফারেন্সিয়াল আছে, থাকতেই পারে। যেটা অ্যাসেম্বলি করবে এই দেশে কিছু ভ্যালু এডিশন হবে, সে তো কিছু ট্যাক্স বেনিফিট পাবে, এটাই স্বাভাবিক। আর পুরোপুরি যেটা আসবে সেটা অলমোস্ট একটা ফিনিশ প্রোডাক্ট ট্যাক্স পাবে। কিন্তু ডিফারেন্সটা কত হলে এটা ওভারঅল অর্থনীতিতে অটোমোবিল সেক্টরকে রাইট ভূমিকাটা রাখার সুযোগ করে দিবে, সেই রেশনালাইজেশনটা কখনো করা হয়নি, সেই জিনিসটা প্রয়োজন আছে। পলিসি ইনকনসিস্টেন্সি দেখেন, এখন এত প্রোটেকশন, এনপিআর নমিনাল প্রোটেকশন রেট হাই, টোটাল ট্যাক্স ইনসিডেন্ট হাই, তারপরেও কি আমরা বিদেশি ম্যানুফ্যাকচারার এখানে আনতে পারছি না। সো শুধু প্রোটেকশনিস্ট রেজিমে দিয়ে আমরা বিদেশি ইনভেস্টমেন্ট আনতে পারবো না। আমার মার্কেট সাইজের বিষয় আছে, মার্কেট সাইজটাকে কিভাবে আমি বাইপাস করে ইনসেন্টিভ ক্রিয়েট করতে পারি, মার্কেট ইনসেন্টিভ, আই এম নট টকিং অ্যাবাউট ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ, সেই জায়গাগুলো আমরা এখন পর্যন্ত অটোমোবাইল সেক্টর নিয়ে কখনো নজর দিইনি। পাবলিক ট্রান্সপোর্ট ডেফিসিয়েন্সি, এইটা যেটা করে পাবলিক ট্রান্সপোর্ট, আমরা মাত্র মেট্রো আছে, বাট তাও খুব লিমিটেড ঢাকা শহরেও সব জায়গায় না। বাস এবং অন্যান্য পাবলিক ট্রান্সপোর্ট যখন খারাপ হয়, মানুষ যারা অ্যাফোর্ড করতে পারে তারা আস্তে আস্তে প্রাইভেটের দিকে ছুটে। অ্যাজ এ রেজাল্ট প্রাইভেটের সংখ্যা বেড়ে ইনফ্রাস্ট্রাকচার ইন কোঅর্ডিনেশন, আমার রোড নেটওয়ার্ক এবং ইনফ্রাস্ট্রাকচার বাড়ছে না, যার ফলে এবং এটার এনফোর্সমেন্ট ক্যাপাবিলিটি, সেই এনভায়রনমেন্টাল প্রোটেকশনকে এনফোর্সমেন্ট থেকে শুরু করে ট্রাফিক এনফোর্সমেন্ট আমাদের বাড়ছে না, যার ফলে একটা ওভারঅল ইনএফিসিয়েন্সি সৃষ্টি হচ্ছে। এবং তার সাথে সাথে উইক রেগুলেটরি কন্ট্রোল। ফর এক্সাম্পল, আমাদের দেশে কনজেশন চার্জ, সিস্টেম্যাটিক পার্কিং চার্জ, ভেহিকেলের ফ্লো কন্ট্রোল করা, এগুলোর কোনো এনফোর্সমেন্ট বা বেশিরভাগ ক্ষেত্রে গাইডলাইনও নাই। এবং তার সাথে সাথে
আরবান প্ল্যানিং এবং ইকোনমিক প্ল্যানিং এই দুইটা অত্যন্ত দুর্বল। আরবান মানে উইথ রিগার্ড টু অটোমোবিলস কানেক্টিভিটি টু দিস প্ল্যান, মানে আরবান প্ল্যানিং তো এমনিতেই দুর্বল বাংলাদেশে, তার সাথে সেখানে যদি অটোমোবিলের ভূমিকা দেখেন আপনি, নাই বললেই চলে, উইচ ইজ ওয়ান অফ দ্য প্রাইম রিজন আমাদের পাবলিক ট্রান্সপোর্ট কেন ভালো হচ্ছে না। আমরা যদি আমাদের আশেপাশের দেশগুলোতেও যাই, মানে সাউথ এশিয়া বা ইস্ট এশিয়াতে, ইস্ট এশিয়া লাওস ক্যাম্বোডিয়া তো আমাদের তুলনায় খুব বেশি রিসোর্সফুল না, তাদের ইনকাম তো আমাদের চেয়ে খুব ভালো না, পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা আমাদের চেয়ে বেশ ভালো জায়গায় আছে। আর থাইল্যান্ড, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া এদের কথা আর নাই বললাম, তাই না? আর ইকোনমিক প্ল্যানিংয়ে অটোমোবিল সেক্টরের যে মাল্টি ডাইমেনশনাল, যেটা আমি প্রথম স্লাইডে বলেছিলাম, মাল্টি ডাইমেনশনাল ইমপ্লিকেশন, কনজাম্পশন ইকোনমি, সাপোর্টিং গ্রোয়িং মিডল ক্লাস, ইম্পোর্ট ডিমান্ড ম্যানেজমেন্ট, লজিস্টিক্স, এনভায়রনমেন্টাল ইমপ্লিকেশন, গ্রিন গ্রোথ ইমপ্লিকেশন, এগুলো ইকোনমিক প্ল্যানিংয়ে অটোমোবিল সেক্টরকে বাংলাদেশে সেইভাবে কখনোই আসলে দেখা হয়নি। আমাদের ইমপ্লিমেন্ট ফ্লেক্সিবল ইম্পোর্ট সিস্টেম, যেটা উইল বি টাইড টু ফরেন রিজার্ভ লেভেল, এবং সেইটা করতে গিয়ে উই শুড বি প্রায়োরিটাইজিং এসেনশিয়াল commodities products and imports including in vehicle। আমরা ওই যে একটু আগে বলছিলাম আমাদের পুরো দেশে 100টাও হয়তো আইসিইউ অ্যাম্বুলেন্স নাই। এই আইসিইউ অ্যাম্বুলেন্সের কারণে কত নিরপরাধ ইনোসেন্ট প্রাণ চলে যায় রাস্তার মধ্যে হসপিটালে যাওয়ার আগে। তো আমার ইম্পোর্ট যখন রেস্ট্রিকশন থাকে, আমি হয়তো লাক্সারি গাড়ি আমি বন্ধ করে দিব বা কম আনবো, কিন্তু আমার তখন যাতে আইসিইউ অ্যাম্বুলেন্স বা কোল্ড চেইন ভেহিকেলের মতো গাড়িগুলো যাতে তখনও আসতে পারে, সেই ম্যানেজমেন্ট অ্যান্ড সেই প্ল্যানিংটা আমার থাকতে হবে। দ্বিতীয় হলো আমার ট্যাক্স অ্যান্ড ট্যারিফ ইস্যু, সেখানে সাপ্লিমেন্টারি ডিউটি যেটা প্রোটেকশনিস্ট রেজিম, ব্র্যান্ড নিউ রিকন্ডিশন সব কিছুর জন্যই সেইটা, এবং এলডিসি পরবর্তী আমরা ডাব্লিউটিও এটা আমাদেরকে রাখতে দেবে না, এগুলো এলিমিনেট করতে হবে বেশিরভাগ। এখন থেকেই আমাদেরকে এটা র্যাশনালাইজ করা শুরু করতে হবে অটোমোবিল সেক্টরের জন্য। আর সিকেডি সিবিইউ পার্থক্য থাকবে, বাট লেটস হারমোনাইজ দ্যাট, মানে ইররেশনাল ডিফারেন্স না রেখে, যেখানে সেক্টর ক্ষতিগ্রস্ত হয় এবং সেক্টরের কন্ট্রিবিউশন টু ইকোনমি এবং এনভায়রনমেন্ট ক্ষতিগ্রস্ত হয় আমরা। আর প্রোগ্রেসিভ ট্যাক্সেশন, যত বড় লাক্সারিয়াস দামি গাড়ি, লেট দেয়ার বি হায়ার ট্যাক্সেস। আর যার ইনকাম যত কম, যে যত ছোট জিনিসে যাবে, ট্যাক্সেসটা আমরা অত কমিয়ে নিয়ে আসি। পলিসি কনসিস্টেন্সি, বাংলাদেশের ন্যাশনাল মোটর ভেহিকল পলিসি নাই এখনো, ইটস ভেরি ইম্পর্টেন্ট, ইটস মোর লাইক আ মাদার পলিসি। আমরা অটোমোবিল সেক্টর পলিসি বলে শিল্প মন্ত্রণালয় একটা জিনিস নিয়ে আগাচ্ছে, ওইটা ইজ মোর অ্যাবাউট ম্যানুফ্যাকচারিং অ্যাসেম্বলি ওই জিনিস, কিন্তু পুরো দেশের ভেহিকল নিয়ে, অটোমোবিল নিয়ে আমাদের ভিশনটা কি, সেই ন্যাশনাল পলিসিটা আমাদের নাই। আর লিঙ্কেজ বিটুইন লজিস্টিক্স এফিসিয়েন্সি অ্যান্ড ক্যাপাসিটি অ্যান্ড অটোমোবিল সেক্টর, সেই জায়গাটা আমাদেরকে এস্টাবলিশ করতে হবে। এবং ফাইনালি ইনভেস্ট ইন রিলায়েবল পাবলিক ট্রান্সপোর্ট, আরবান প্ল্যানিং এবং ইকোনমিক প্ল্যানিংয়ে ট্রান্সপোর্টেশন, ইকোনমিক ট্রান্সপোর্টেশন, পাবলিক ট্রান্সপোর্টেশন, প্রাইভেট ট্রান্সপোর্টেশন, এর ইন্টিগ্রেশনটা অনেক ভালো করতে হবে, যেটা এই মুহূর্তে মিসিং। তারা দীর্ঘ চেষ্টা করছে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য বা বিদেশি বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে তৈরি করে দেওয়ার। আমি যদি ইভির কথা বলি, শুধু আমরা ইদানিং কিন্তু খুব পার্শ্ববর্তী এলাকাদের সাথে আমরা কম্প্যারিজন করি। China ADM Group, one of the largest EV markets, they have invested $350 million in the EV markets in Pakistan. Pakistan শুধু একটা পলিসি করে দিয়েছে, two of the largest, number one is BYD, number two is ADM. Both of them have set up plants in Pakistan. আমাকে যদি কেউ বলে পাকিস্তানের বিজনেস ক্লাইমেট বাংলাদেশ থেকে বেটার, এটা কিন্তু আমি অ্যাকসেপ্ট করবো না। বাংলাদেশ is not a poor country, it's a poorly managed country. That is what it has been all this time. আমরা আমাদের পলিসি যেগুলো করছেন, ইনফ্যাক্ট 2021-এর অটোমোবাইল পলিসির কথা যেটা বলছিলেন, তখন আমরা বিস্তারিত আলোচনা করে ঢাকা চেম্বার, তৎকালীন আমি প্রেসিডেন্ট ছিলাম, তখন মতিউর রহমান সাহেব ছিলেন সেখানে তখন আমাদের কিনোট প্রেজেন্টেটিভ ছিলেন বর্তমান ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট। সেখানে আমরা যে প্রস্তাবগুলো ওনাদেরকে প্রেস করেছি, ও যেটা উনি বলেন এনবিআর কিন্তু এনবিআর এর মতো করে করেছেন, which does not make a business friendly policy, and these foreign companies তারা বাংলাদেশে আসতে চায় না। তাদেরকে যদি আমরা এমফাসাইজ করি, এবং এটা এমন একটা ব্যবসা যেটা হয়তো বাংলাদেশি উদ্যোক্তারা নিজেরা তৈরি করতে পারবে না, এখন তাদেরকে বাইরের থেকে টেকনিক্যাল নো হাউগুলো শিখে আসতে হবে। এবং এই আজকে আমি 2021-এর কথা বলছি, 2021-এ ট্রান্সপোর্ট সেক্টরের কন্ট্রিবিউশন টু দি CO2 এমিশন, যেটা আমাদের ডক্টর মাসুদ রিয়াজ বললেন, 83%, পরিবেশ দূষণ করত 83%, ট্রান্সপোর্ট সেক্টর পাকিস্তানে, সেটা আজকে 69%, হয়তো 7% কমেছে, বা
জাস্ট একটা ইভি ইন্ডাস্ট্রি দিয়ে তারা কিন্তু তাদের ক্লাইমেট চেঞ্জের একটা ভূমিকা পালন করছে। আমাদের ইভিতে আমাদের ইভি চার্জিং, ইভি খালি করলে হবে না, ইভি চার্জিং স্টেশন করতে হবে পুরো বাংলাদেশে। ইভি চার্জিং আমার কাছে ভালো লাগে মাঝে মাঝে, আমি 14 গ্রামের ছেলে, কুমিল্লা 14 গ্রামে আমার বাড়ির উল্টা দিকে একটা বিশাল একটা ইভি চার্জিং স্টেশন আছে, সেখানে গাড়িটা পথে গিয়ে চার্জ করে। বাট এটা আমাদেরকে প্রতি কিলোমিটারে কিলোমিটার, মাইলকে মাইল আমাদের করতে হবে। এই পলিসি আসলে প্রাইভেট সেক্টর লেড ওই ইনক্লুসিভ পলিসি যদি না করে তাহলে আমার কোনোই না। আরেকটা হলো যে মাস ট্রান্সপোর্টের কোনো বিকল্প নাই। আমরা সবসময় দেশদেরকে মাপি যে কোন দেশে কতগুলো মার্সিডিজ বিএমডাব্লিউ আছে। আসলে দেশকে মাপতে হবে কোন দেশের মার্সিডিজ বিএমডাব্লিউর মালিকেরা পাবলিক ট্রান্সপোর্টে চলে। আজকে আমরা যখন যাবো, আমরা এখানে নামি দামি গাড়িতে সেখানেই চলি। আপনি যদি আমস্টারডাম শহর দেখেন, সেখানে কিন্তু আমস্টারডাম সেন্ট্রাল বলে একটা সেন্ট্রাল জায়গা আছে, সেখানে 4 হুইলার আর ইলিগাল। ইউ ক্যানট, আপনি মন্ত্রী হন আর যেই হন, আপনাকে সেখানে ট্রামে চড়তে হবে। তারা সেই ব্যবস্থা করে দিয়েছে। পাবলিক ট্রান্সপোর্ট ইজ সো অ্যাডভান্স। আপনি ইউরোপে যে কোনো জায়গায় যান, সব জায়গায় আমাদের পাবলিক ট্রান্সপোর্টের এটাকে ট্রান্সফার করতে হবে, অটোমেটিক্যালি কিন্তু গাড়ির এগুলো কমে যাবে। বাট বাংলাদেশ এমন একটা মার্কেট যেখানে আপনি রিকন্ডিশন গাড়ি বন্ধ করে দিতে পারবেন গভর্নমেন্ট। আপনি সেটাকে ফেজ আউট করবেন নাকি আপনি ট্যাক্স ব্র্যাকেট দিয়ে সেটাকে চেঞ্জ করবেন, সেটা একটা ফেজ হবে এবং একটা লং টার্ম প্ল্যান দিতে হবে। আমাদের মূল সমস্যা হচ্ছে, ফর এক্সাম্পল আমি যদি এনবিআর এর কথাই বলি, এনবিআর আমাদেরকে প্রতি বছর নতুন নতুন করে নতুন ট্যাক্সেশন হয়, নতুন পলিসি হয়, সবচেয়ে খারাপ হয় বা ভালোর জন্যই করে। আর আপনি প্রতি বছর এভাবে চেঞ্জ করলে ব্যবসার পরিকল্পনা করা যায় না। লং টার্ম যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেটা আমরা করব, সেটা আপনি 5 বছর 10 বছর করব। আমরা ট্যাক্সের ইনকাম ট্যাক্সের জন্য একটা পলিসি করব যেটা 10 বছরের জন্য প্রযোজ্য থাকবে। তাহলে আমরা একটা নতুন কোম্পানি যখন গ্রো করবে, সে বুঝতে পারবে। আপনি প্রতি বছর যদি চেঞ্জ করেন, আমি যখন গত বছর আমার ফোরকাস্ট করেছিলাম, সেটা কিন্তু আমার ফোরকাস্টের মধ্যে ছিল না। আমার খরচ বেড়ে গেছে, আমার বিভিন্নভাবে খরচ বেড়ে যাচ্ছে। আপনার 2022-এ ইলেকট্রিক ভেহিকেলের গ্লোবাল সেলস ছিল 3% অফ দ্য টোটাল অটোমোবাইলস। আজকে সেটা অ্যাজ অফ 2025 ইজ 16%। মিনিমাম হতে পারে, বাট ইটস গ্রোয়িং। চায়না ইজ গোইং টু লিড দ্য অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফর দ্য নেক্সট 100 ইয়ার্স। যতই আমেরিকা, জাপান চ্যালেঞ্জ করবে, ইভি ইন্ডাস্ট্রি ওরা আর ওই রোলস রয়েস বানানোর চিন্তা করছে না। ওরা ইলেকট্রিক ভার্সন অফ রোলস রয়েস অলরেডি বানিয়ে ফেলেছে, ওরা ওই দিকে চলে যাচ্ছে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।